পানির যথাযথ ব্যবহারে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং পাম্পে ভোগান্তি কৃত্রিমভাবে তৈরি, দায়ী তেল সরবরাহকারীরা, বললেন জ্বালানি মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পানির যথাযথ ব্যবহারের জন্য সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতি বৃষ্টিতে যেন জলাবদ্ধতা তৈরি না হয় এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়, সেজন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে তিনি এসব কথা জানান। সরকার ঢাকা সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি সারা দেশে রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তিনি আরও বলেন, শিগগিরই সিলেট মেডিকেল কলেজে 250 শয্যার হাসপাতাল চালু করা হবে এবং পর্যায়ক্রমে তা 1200 শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশজুড়ে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সারা দেশে বন্ধ কলকারখানা খুলে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে, ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডাবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি, এটাকে চেষ্টা করবো এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। ওসি ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশে জ্বালানি সংকট ও পাম্পে দীর্ঘ লাইনের জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন তা অনেক ক্ষেত্রে যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। আজ রাজধানীর বিএম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে কৃত্রিম বা আর্টিফিশিয়াল কারণ ছিল। এতে কারো কারো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। তার মধ্যে মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফিলতি ছিল। সেক্রেটারি সাহেব একরকম অর্ডার দিয়েছে, কাজ করে অন্যরকম, উল্টা কাজ করে। তা আমাদের এখানে আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, কিন্তু আমাদের লোকজন যদি ওটাকে যদি ঠিক মতো ক্যাটারিং করতো তাহলে এই লাইনও থাকতো না। এখন তো লাইন চলে গেছে। বিএনপি সংস্কার মানে না, 11 দলীয় জোটের এমন গুজব ছড়ানোর উদ্দেশ্য আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করা, এমন মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জিয়া পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল আরও বলেন, 24-এর ছাত্রদের রক্তের বিনিময়ে আবারও নতুন করে সুযোগ এসেছে দেশকে গড়ে তোলার। এ সময় বিগত আওয়ামী সরকারের শাসনামলে তৈরি হওয়া তদবির করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। বিএনপি সংস্কার মানে না, বিএনপি তো সংস্কারের জনক। একটা সুযোগ এসছে আমাদের
দীর্ঘ 15 বছরের ফ্যাসির বিরুদ্ধে সংগ্রাম লড়াই, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্য দিয়ে, আমাদের ছাত্রদের রক্ত মধ্য দিয়ে, শিশুদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন করে আমরা বাংলাদেশকে গড়ব। অনেক ঝামেলা এর মধ্যে, আপনারা সবাই জানেন, সবাই শিক্ষিত মানুষ, এই জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাজ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। পুলিশের তৎপরতার কারণে দু একটি ঘটনা ঘটছে, তা না হলে প্রতিনিয়ত অপরাধ ঘটত বলে জানিয়েছেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি বলেন, আগে যেসব শীর্ষ সন্ত্রাসী ছিল তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ সময় দেশে সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর মধ্যে ডিএমপি এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক চাঁদাবাজ ধরা পড়েছে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে তুলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। নেপালের রাজধানী কাঠমান্ডুতে টেক জায়ান্ট ওয়ালটনের গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট 2026-এর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের 2.5 শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এই উদ্যোগের উদ্দেশ্য বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরও সুদৃঢ় করা। সম্মেলনে অংশ নিয়ে ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনাররা বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। এছাড়া ভার্চুয়ালি যোগ দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রনীল থাপা, পরিচালক প্রনিমেষ থাপা সহ ওয়ালটনের সিনিয়র কর্মকর্তারা। এদিকে অনুষ্ঠানে নেপালের বাজারে ওয়ালটনের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ নতুন 18 মডেলের ফ্রিজ উন্মোচন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করলে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যাওয়া সম্ভব। দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দালালের মাধ্যমে প্রতারণা এড়াতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, বৈধ পথে বিদেশে কর্মী পাঠানো হলে রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। নদীর নির্ধারিত জায়গাতেই খনন কাজ পরিচালিত হবে এবং আশপাশের কেউ দখল করে থাকলে প্রশাসন তা উচ্ছেদ করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং পৌর নদীতীর প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, 41 কোটি টাকা ব্যয়ে 52 কিলোমিটার নদী পুনঃখননের কাজ শুরু হয়েছে। এ সময় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করা সম্ভব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাইনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাজারের চাহিদা অনুযায়ী কৃষক যেন উৎপাদন করতে পারেন, সে লক্ষ্যেই কৃষি কার্ড চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, কৃষি কার্ডে প্রয়োজনীয় নির্দেশনা থাকবে, যা অনুসরণ করে কৃষকরা উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে পারবেন। এছাড়া উৎপাদক ও ভোক্তার মধ্যে চাহিদার ভারসাম্য রক্ষায় সরকার কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করেছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান। চাহিদা কত, উৎপাদন কত করতে হবে, এই সামঞ্জস্যতা নাই। কৃষক জানে না তার কত উৎপাদন করতে হবে, সরকার জানে না এখানে তার কত চাহিদা আছে। প্রত্যেকটা কৃষি কার্ডে লেখা থাকবে এই কৃষক কি কতটুকু জমি আছে, কি তার উৎপাদন করবে। আপনি যা উৎপাদন করবেন তার ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন বন্ধ থাকার পর প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার রাত 10টায় দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দুপুর থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি চালু করতে ট্রায়াল দেয়া হয়। এরপর রাত 8:30 থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানিয়েছে, চালু হওয়া প্রথম ইউনিট থেকে বর্তমানে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে। এর আগে গত 25 এপ্রিল ইউনিটটির বয়লারের পাইপ ফেটে গেলে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে 2 রানে হারিয়ে ফাইনালে উঠেছে হায়দরাবাদ কিংসম্যান। এর মধ্য দিয়েই শিরোপা নির্ধারিত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে নবাগত এই দলটি। গতকাল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে হায়দরাবাদকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ। নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান তোলে তারা। জবাব দিতে নেমে 7 উইকেটে 184 রানে গুটিয়ে যায় ইসলামাবাদ। এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কিংসম্যান। 4 বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ম্যাজ সাদাকাত। এরপর সাইম আইয়ুবকে নিয়ে দলের হাল ধরেন মান্নাস লাবুশেন। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান তোলে হায়দরাবাদ কিংসম্যান। আর 187 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও মাঝপথে চাপে পড়ে ইসলামাবাদ। ওপেনার ডেভন কনওয়ে 25 বলে 30 রান করেন, আর সাদাব খান করেন 24 বলে 22। এরপর ম্যাচে ফেরার আশা জাগান মার্ক চ্যাপম্যান। 26 বলে 43 রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। হায়দার আলী 16 বলে 31 রানের ঝোড়ো ক্যামিও খেলেন। তবে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় 6 রান তুলতে ব্যর্থ হয়েই ঘরে ফিরতে হয় তাদের। সম্প্রতি আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেন্তিনো পিএসজিতে থাকাকালীন একটি বহুল আলোচিত ঘটনার কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, 2021 সালে অলিম্পিক লিওর বিপক্ষে লিগ 1-এর একটি ম্যাচে কেন তিনি লিওনেল মেসিকে বদলি করেছিলেন। জানান, সেটি ছিল এমন একটি সিদ্ধান্ত যা তখন প্রায় অকল্পনীয় বলে মনে হয়েছিল। 2021-22 মৌসুমের ফরাসি লিগের 6ষ্ঠ রাউন্ডের সেই ম্যাচে 14 মিনিট বাকি থাকতে পিএসজির তৎকালীন এই কোচ মেসিকে তুলে নিয়ে আশরাফ হাকিমিকে নামান। তখন ম্যাচের স্কোর ছিল সমতায়। পরে প্যারিসিয়ানরা 2-1 ব্যবধানে জয় পায়। এর প্রায় 5 বছর পর স্ট্রিক 2 ফুটবলে দেয়া এক সাক্ষাৎকারে পচেন্তিনো বলেন, আমার প্রথম উদ্দেশ্য ছিল মেসিকে রক্ষা করা, কারণ আমি ভাবছিলাম সামনে তাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে। যদি আমি সিদ্ধান্ত না নিতাম এবং সে চোট পেত এবং সেটার প্রভাব পড়তে পারত 2022 বিশ্বকাপে তার অংশগ্রহণের ওপর। তিনি মনে করেন সিদ্ধান্তটি বিতর্কিত হলেও এটি ছিল নতুন ক্লাবে সদ্য যোগ দেয়া একজন তারকা ফুটবলারকে সুরক্ষার জন্য যুগান্তকারী একটি সিদ্ধান্ত। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পানির যথাযথ ব্যবহারে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর।
এবং পাম্পে ভোগান্তি কৃত্রিমভাবে তৈরি, দায়ী তেল সরবরাহকারীরা, বললেন জ্বালানি মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।